বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের উপরে ক্লাস নিব। চ্যাপ্টার নং 6, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। লেকচার নং 1, উপস্থাপনায় আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই জেনে নেই ডেটা কি। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম এর বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করার জন্য কম্পিউটারে ডেটা ইনপুট করা হয়। কম্পিউটার মূলত ডেটাকে প্রসেস করে তথ্যে রূপান্তরিত করে। ডেটাবেজের ধারণা। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। ডেটাবেজ হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহ। অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশই হচ্ছে ডেটাবেজ। আবার এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমকে বর্ণনা করার জন্য ডেটার সংগ্রহকেই ডেটাবেজ বলে। প্রিয় শিক্ষার্থী, ডেটাবেজ সম্পর্কে ধারণা লাভ করতে হলে প্রথমে ফিল্ড, রেকর্ড ও টেবিল সম্পর্কে জানতে হবে। শুরুতে আমি ফিল্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। নাম, পদবি, চাকুরিতে যোগদানের তারিখ, বেতন ভাতা ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উদাহরণ। অন্যভাবে বলা যায়, ফিল্ড হলো ক্ষুদ্র ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন। এখানে একই ক্যাটাগরির যে বিভিন্ন ধরনের ডেটা একই ক্যাটাগরিতে নামকরণ করেন, যেমন শিক্ষক পরিচিতি, নাম, পদবি, বেতন। এখানে পরিচিতি নং দেয়া আছে শিক্ষকদের, এখানে নাম দেয়া আছে। একই ধরনের নাম একাধিক শিক্ষকের থাকতে পারে, একই পদবি একাধিক শিক্ষকেরও থাকতে পারে, বেতনও থাকতে পারে, কিন্তু শিক্ষক পরিচিতি নং প্রতিটা শিক্ষকেরই আলাদা আলাদা স্বতন্ত্র থাকবে, কারো সাথে মিলবে না। সেজন্য আমরা ফিল্ডের মধ্যে আমরা প্রতিটি ডেটা বা ফিল্ডকে যদি আমরা উল্লেখ করি এক একটা কলামের মধ্যে, এবং একই ধরনের তথ্য একই কলামে থাকবে, আর এক একটা ফিল্ড গুলো হচ্ছে এক একটা ডেটা। এবং এখানে যে নাম, পদবি, চাকরিতে যোগদানের তারিখ বা বেতন ভাতা দিয়ে উল্লেখ আছে, বেতন ভাতা উল্লেখ আছে, এগুলো হচ্ছে এক একটা ফিল্ডই হচ্ছে ডেটাবেজের ভিত্তি। এরপর আসছে রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড। নাম, পদবি, চাকরিতে যোগদানের তারিখ, বেতন, কতগুলো সম্পর্কযুক্ত ফিল্ড নিয়ে একটি রেকর্ড তৈরি। আমরা জানি যে এগুলো হচ্ছে প্রতিটাই এক একটা কলাম এবং এক একটা ফিল্ড নিয়ে গঠিত। এগুলো হচ্ছে প্রতিটা ডেটা এক একটা নাম্বার, নাম, পদবি, যোগদানের তারিখ, মোট বেতন। প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন ফিল্ড, ভিন্ন ধরনের ফিল্ড। কিন্তু যদি আমরা এক একটা সারির মধ্যে একজন শিক্ষকের ফিল্ড একাধিক ডেটা নিয়ে যে সারি গঠিত,
তাকেই বলা হয় রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড। একজন শিক্ষকের পরিচিতি নং আমরা যদি জানতে চাই 35001 আইডি ধারী শিক্ষকের রেকর্ড জানতে চাই, তাহলে আমরা এই সারির মধ্যে উল্লেখিত ডেটাই হচ্ছে মিরাজুর রহমান শিক্ষকের রেকর্ড। কিন্তু এই নামে হয়তো একাধিক শিক্ষক থাকতে পারে, সেজন্য আমরা একটা আইডি উল্লেখ করব, যে আইডির মাধ্যমে ওই শিক্ষকের রেকর্ড আমরা পেয়ে যাব। অর্থাৎ শিক্ষকের আইডি, নাম, পদবি, যোগদানের তারিখ, মোট বেতন। ঠিক এইভাবে অন্য একটা আইডি দিয়ে আমরা খুঁজতে পারবো ওই শিক্ষকের নাম, পদবি, যোগদানের তারিখ এবং বেতন। একটা সারির মধ্যে সম্পূর্ণ একটা সারির মধ্যে যে তথ্য আছে সেই তথ্যটুকুই হচ্ছে রেকর্ড, একজন শিক্ষকের রেকর্ড। আমরা সহজেই এভাবে রেকর্ড জানতে পারবো বা সহজেই পেতে পারি রেকর্ড। প্রিয় শিক্ষার্থী, এবার আসছি টেবিল সম্পর্কে। এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়। সাধারণত টেবিলের একটি নির্দিষ্ট নাম থাকে, যেমন শিক্ষক বেতন ফাইল বা টেবিল। এক বা একাধিক রেকর্ড নিয়েই গঠিত। এখানে শিক্ষক পরিচিতি আছে 35001, 2, 3, 4। আমরা এক পরিচিতি নং 35001 পরিচিতি নং এর শিক্ষকের যদি আমরা রেকর্ড জানতে চাই, তাহলে আমরা এখানে রেকর্ডটা পেয়ে যাব। কিন্তু আমরা যদি সবগুলো রেকর্ড মিলিয়ে আমরা একত্রে একটা টেবিল পাবো বা বেতন ফাইল পাবো, যেখানে সবার তথ্যই রেকর্ড আকারে সংরক্ষিত থাকবে এবং এই টেবিলের একটা নির্দিষ্ট নাম থাকবে, শিক্ষক বেতন ফাইল। প্রিয় শিক্ষার্থী, ডেটা হায়ারার্কি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি এবারের স্লাইডে। ডেটাবেজের বিভিন্ন উপাদান যেমন বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেজ ইত্যাদির সমন্বয়ে যে গঠিত কাঠামো আছে, সেই কাঠামোটাকেই বলা হয় ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি হচ্ছে ডেটার ধারাবাহিক শাখা বা প্রশাখার সংগঠন। আমরা জানি যে কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি নামক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে যে 0 এবং 1 দুইটা সংখ্যা ব্যবহার করা হয় এবং এই সংক্ষেপে একে বলা হয় বিট। এটাকে বলা হয় বিট, 0 এবং 1 অঙ্ককেই বলা হয় বিট। এবং বাইনারি সংখ্যার প্রতিটা অঙ্কই হচ্ছে একটা বিট, অর্থাৎ একটা অঙ্ক নিয়ে একটা বিট গঠিত। এবং বিটেই হচ্ছে ডেটাবেজের ডেটা ইনপুট প্রসেস এবং সংরক্ষণের ক্ষুদ্রতম একক। বিটেই হচ্ছে ক্ষুদ্রতম একক। এবং বিটগুলো 8টা বিট নিয়ে দেখা যায় বাইট গঠিত হয়। কতগুলো বিট আর কি একত্রে যখন একটা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন বাইট বলা হয়। সাধারণত 8টা, এখানে 8টা বিট উল্লেখ আছে। বিট মিলে একটা বাইট হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বিট মিলে একটি বাইট। এবং এরপরে আছে বাইট, আসলে এক একটা অক্ষর, 8টা বাইট মিলে একটা অক্ষরকে নির্দেশ করে। অঙ্ক বা বর্ণ, এখানে যে লেটার আছে যে এসপি কোড, একজনের এখানে নাম উল্লেখ আছে জেফরি তান। জেফরির জে এর জন্য 8টা
বাইট এখানে নির্দেশ করে, 8টা বাইট নির্দেশ করে এই যে অক্ষরকে। ঠিক এরকম অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে অক্ষর বলে, কিন্তু এখানে এ বি সি বা যে কোনো ধরনের সংখ্যার জন্য এরকম সাধারণত 8টি বিট নিয়েই দেখা যায় এক একটি অক্ষর গঠিত হয়, এক একটি অক্ষর গঠিত হয় বা বাইট গঠিত হয়। তো এরপরে আছে ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসাবে ধরা হয়। ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসাবে থাকে এবং একটা ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। যেমন রোল নাম্বার যদি থাকে, রোল নাম্বারের ফিল্ডে ছাত্রদের শুধু রোল নাম্বারই থাকবে। যদি নাম থাকে তাহলে শুধু নেম ফিল্ড থাকে, তাহলে শুধু নেম অর্থাৎ নাম থাকবে। আবার যদি জন্ম তারিখ থাকে একটা ফিল্ডে, তখন দেখা যায় জন্ম তারিখই থাকবে। সম্পর্কযুক্ত ফিল্ডগুলো মিলে নিয়েই দেখা যায় রেকর্ড গঠিত হয়, বা একটা সম্পূর্ণ রেকর্ডে সাধারণত একটা সম্পূর্ণ তথ্য থাকে। যেমন এখানে এমপ্লয়ির নাম দেওয়া আছে জেফরি, এখানে জব টাইটেল লেকচারার, এবং তার এমপ্লয়ি ডেট দেওয়া আছে 19 সেপ্টেম্বর 2004। এটা হচ্ছে একজন ব্যক্তির রেকর্ড। আর যদি আমরা ফাইল বলি, তাহলে একাধিক রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ডের সমন্বয়ে গঠিত ডেটা ফাইল, বা এটাকে বলা হয় ডেটা ফাইল। এমপ্লয়ি ডিটেইলস ফাইল বলা যায় এখানে। এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম রয়েছে, এখানে সবগুলো নামের কলাম, এবং এখানে নামের কলাম আছে, জব টাইটেল আছে বিভিন্ন ধরনের, যেমন এখানে লেকচারার, ম্যানেজার এরকম আছে, বিভিন্ন এমপ্লয়ি ডেট আছে। তো পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ডের সমন্বয়ে ডেটা ফাইল গঠিত হয়। তারপরে হচ্ছে অনেকগুলো ফাইল নিয়ে, যেমন এটা একটা এমপ্লয়ি ডিটেইলস ফাইল এবং স্যালারি ফাইল, ট্রেনিং রেকর্ড ফাইল, সবগুলো মিলিয়ে এমপ্লয়ি ডেটা বেস তৈরি হয়। এই হচ্ছে ধারাবাহিকভাবে একটা ডেটাবেস হায়ারার্কি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নিব কি সম্পর্কে, যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের ডেটা, তথ্যাবলী, রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কি বা কি ফিল্ড বলে। আসলে যখন ডেটাবেজ বা ডেটাবেজ সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা মানে ফিল্ডের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেকর্ড শনাক্ত করা হয়, অনুসন্ধান করা হয়। আমরা যদি একজন চাকরিজীবীর তথ্য খুঁজতে চাই একটা প্রতিষ্ঠানের মধ্যে, এমপ্লয়ির যদি আমরা কোনো ইনফরমেশন বা রেকর্ড জানতে চাই, সেই ক্ষেত্রে একটা ফিল্ডের উপর ভিত্তি করে কিন্তু রেকর্ড শনাক্ত করা বা অনুসন্ধান করার জন্য যার সাহায্য লাগবে এটা কাজ করার জন্য, তাকেই কিন্তু কি ফিল্ড বলা হয়। তো কি সমূহকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। শুরুতেই আমরা জেনে নিচ্ছি প্রাইমারি কি সম্পর্কে। ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ফিল্ডকে প্রাইমারি ফিল্ড, সেই ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়। এই জাতীয় ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন হতে হয়, অর্থাৎ কোনো ডুপ্লিকেট ডেটা থাকতে পারে না। একটি ফিল্ড নিয়ে কি ফিল্ড তৈরি হলে তখন তা প্রাইমারি কি হয়। যেমন আমরা এখানে স্টুডেন্ট আইডি, রোল নং, নেম, ক্লাস, একটা এখানে আমরা একটা টেবিল দেখছি, এবং এখানে ডেটা টেবিলের মধ্যে ফিল্ডের একটা ফিল্ড থেকে
একটা ফিল্ডের মান দ্বারা একটা রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়। যেমন এখানে আমরা যদি স্টুডেন্ট আইডি দেখি, স্টুডেন্ট আইডি 20201001, এখানে আবার 1002, অর্থাৎ এই আইডি দেখা যাবে কোনো এই কলামের মধ্যে আর এই ধরনের আইডি দ্বিতীয়টা থাকবে না, অর্থাৎ আইডি গুলো কখনো সেম হবে না, ডুপ্লিকেট ডেটা থাকবে না। কিন্তু রোল নাম্বার সেম হতে পারে, ভিন্ন ভিন্ন শ্রেণীতে এই রোল নাম্বার থাকতে পারে, 10 রোল থাকতে পারে বা 15 থাকতে পারে, নামও এরকম থাকতে পারে, এবং রাকিব, জাওয়াত নাম থাকতে পারে। কিন্তু দেখা যায় যে ক্লাস, ভিন্ন ভিন্ন ক্লাস এরকম থাকতে পারে, কিন্তু দেখা যায় স্টুডেন্ট আইডি কখনো এরকম ডুপ্লিকেট হবে না। তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারি যে এটা হচ্ছে একটা প্রাইমারি কি, স্টুডেন্ট আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি। স্টুডেন্ট আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, রোল নং, নেম, ক্লাস এগুলো প্রাইমারি কি না। কম্পোজিট প্রাইমারি কি, কোনো টেবিলে 2 বা ততোধিক ফিল্ড বা কি সম্মিলিতভাবে কোনো এন্টিটি সেটকে শনাক্ত করতে পারলে তবে তাদেরকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। এই কম্পোজিট প্রাইমারি কিগুলোর একটিকে প্রাইমারি কি বিবেচনা করে বাকিগুলোকে বলা হবে অল্টারনেট কি। যেমন এখানে রোল নং দেওয়া আছে 10, 15, এখানে নাম দেয়া আছে রাকিব, জাওয়াত, ক্লাস তো দেয়া আছে। যদি আমরা কোনো একটা নির্দিষ্ট স্টুডেন্টের রেকর্ড খুঁজতে যাই, যদি রাকিব সম্পর্কে যদি আমরা জানতে চাই, বা 10 রোল যদি আমরা জানতে চাই, অর্থাৎ রোল নাম্বার 10 কে যদি আমরা রাকিব বলি, তাহলে এরকম একটা স্কুলে বা একটা কলেজে রাকিব নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে, একাধিক স্টুডেন্ট থাকতে পারে, বা জাওয়াদ নামে একাধিক স্টুডেন্ট থাকতে পারে। সেজন্য কম্পোজিট কি এর ক্ষেত্রে, কম্পোজিট প্রাইমারি কি এর ক্ষেত্রে আমাদেরকে প্রাইমারি কি আগে নির্বাচন করতে হবে। এখানে রোল নং যদি আমরা বলি 10 রোল থাকতে পারে সব শ্রেণীতেই, যেমন 10 এ 10 আছে, 9 এও 10 আছে, 7 এও 10 আছে। সেই ক্ষেত্রে আমরা আরো একটা ফিল্ডকে যদি আমরা যোগ করি এই ক্ষেত্রে, যেমন ক্লাস 10 এর 10 রোল এর রেকর্ড আমরা জানতে চাই। 10 রোল ক্লাস 10 এর 10 যদি এরকম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলবো কম্পোজিট প্রাইমারি কি। এই ক্ষেত্রে প্রাইমারি কম্পোজিট প্রাইমারি কিগুলোর একটি হবে প্রাইমারি কি বিবেচনা করা হবে এবং বাকিগুলোকে বলা হবে অল্টারনেট কি। প্রাইমারি কি, সেই ক্ষেত্রে আমরা 9 এর যদি আমরা 9 ক্লাসের 15 রুলের স্টুডেন্টের যদি আমরা তথ্য জানতে চাই, এইভাবে আমরা জানতে পারব। ফরেন কি, রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রথম টেবিলের প্রাইমারি কিকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি বলা হয়। যেমন এখানে কাস্টমার আইডি আছে, কাস্টমার টেবিলের, প্রিয় শিক্ষার্থী এখানে একটা টেবিল দেয়া আছে কাস্টমার টেবিল, কাস্টমার আইডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। এখানে কাস্টমার আইডি 1001, 1002, 1003, 1004। নামের ক্ষেত্রে আগেই বলেছি যে একাধিক নাম, একাধিক নামের ব্যক্তি থাকতে পারে, কিন্তু দেখা যাবে কাস্টমার আইডি কখনো এক হবে না, অর্থাৎ এক একজনের এক একটা স্বতন্ত্র আইডি থাকবে, 1, 2, 3, 4 এভাবে কাস্টমার আইডি থাকে। এবং এটাই হচ্ছে এখানে প্রাইমারি কি। এখানে নাম এবং ফোন নাম্বার আছে ভিন্ন ভিন্ন, এবং এখানে অ্যাড্রেসও দেয়া আছে ভিন্ন জায়গায়, একই জায়গায়ও থাকতে পারে একাধিক ব্যক্তি, বা একই ফোন নাম্বারও একাধিক
ব্যক্তির থাকতে পারে, একই ফ্যামিলির যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আইডি কিন্তু ভিন্ন হবে। এবং কাস্টমার টেবিল থেকে আমরা যদি এখন চলে যাই অর্ডার টেবিলে, অর্ডার নং এখানে উল্লেখ আছে। অর্ডার নং গুলো অর্ডার টেবিল, অর্ডার নং এখানে 212204 এরকম 090801 এখানে ভিন্ন ভিন্ন অর্ডার আছে, কিন্তু কাস্টমার আইডি আমরা এইখানে এই টেবিলের মধ্যে যে কাস্টমার আইডি আছে সেটা কিন্তু একটা টেবিলের প্রাইমারি কি হিসাবে ছিল, অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথম টেবিলের এই টেবিলের প্রাইমারি কিটাই হবে দ্বিতীয় টেবিলের ফরেন কি। আমরা দ্বিতীয় টেবিলে কিন্তু এই প্রাইমারি কিটাকে এখানের প্রথম টেবিলের কাস্টমার টেবিলের যে কিটা কাস্টমার আইডিটাকে আমরা দ্বিতীয় টেবিলেও ব্যবহার করেছি, এবং এই প্রথম টেবিলের প্রাইমারি কিকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি বলা হয়। এবং এখানে অর্ডার ডেট আছে, ভিন্ন ভিন্ন ডেট উল্লেখ করা আছে। প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে কিছু প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে কিছু পার্থক্য আছে। যে কি দিয়ে কোনো নির্দিষ্ট এন্টিটির কোনো এন্টিটি সেটকে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলা হয়। ফরেন কি এর ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসাবে ব্যবহৃত হলে তাকে ফরেন কি বলা হয়। এবং প্রাইমারি কি এর ক্ষেত্রে এই ফিল্ডের প্রত্যেকটা ভ্যালু বা ডেটা ইউনিক হবে বা অদ্বিতীয় হবে। ফরেন কি এর ক্ষেত্রে সর্বদা প্রাইমারি কিকে রেফার করে। এবং প্রাইমারি কির ক্ষেত্রে এটি নাল নয়, ফরেন কি এর ক্ষেত্রে ফরেন কি হচ্ছে নাল। এবং প্রাইমারি কির ক্ষেত্রে ডেটা শনাক্তকরণে ব্যবহৃত হয় প্রাইমারি কি, কিন্তু ফরেন কি এর ক্ষেত্রে দেখা যায় যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা এখানে যে কাস্টমার আইডি আছে সেইটা প্রাইমারি কি হিসেবে ছিল, কিন্তু এই টেবিলে অর্ডার টেবিলের ক্ষেত্রে সেখানে অর্ডার নং আছে আলাদা আলাদা, এটা কখনো মিলবে না। কিন্তু এইখানে দেখা যাবে এটা কখনো এক হবে না, কিন্তু এটা অন্য টেবিলের থেকে নিয়ে এই টেবিলে দ্বিতীয় টেবিলের মধ্যে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে এটা হয়েছে ফরেন কি, এবং এটা একটা দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করেছে। একটা টেবিলে একটা মাত্রই প্রাইমারি কি থাকে। ফরেন কি এর ক্ষেত্রে একটা টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, ডেটাবেজ ব্যবহারের সুবিধা অতি দ্রুত। 1 নম্বর, অতি দ্রুত ডেটা উপস্থাপন ও পরিচালনা করা যায়। 2, ডেটাকে আপডেট করা যায়। 3, ডেটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। 4, অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়। 5, ডেটার ডুপ্লিকেশন কমায়। 6, সহজে ডেটা রেকর্ড খুঁজে বের করা যায়। 7, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কৃষি উন্নয়ন প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা যায়। ডেটাবেজ ব্যবহারের অসুবিধা। ডেটাবেজ বাস্তবায়ন ব্যয়বহুল এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল দরকার। 1 নম্বর।
2 নম্বর হচ্ছে ডেটাবেজের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হয়। 3, ভুল ডেটার কারণে ডেটাবেজ অকার্যকর বা প্রভাবিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যেটা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ডেটাবেজকে সাধারণ থেকে শুরু করে দক্ষ সকল ব্যবহারকারীরাই ব্যবহার করে থাকে। ব্যবহারকারী একই সাথে ডেটাবেজকে অনলাইন টার্মিনালের সাহায্যে ব্যবহার করতে পারে। প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরির পর ওই ডেটাবেজটি বিভিন্নভাবে ব্যবহার করাই হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে ডেটাবেজকে সবসময় সুন্দর ও নিখুঁতভাবে সর্বশেষ তথ্য সম্বলিত রাখা, যাতে ব্যবহারকারী যে কোনো সময় তার প্রয়োজন অনুযায়ী সর্বশেষ তথ্য লাভ করতে পারেন। ডেটাবেজ যদি আমরা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেটাবেজ যদি ম্যানেজমেন্ট থাকে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে, তাহলে আমরা খুব সহজেই কোনো স্টুডেন্টের বা কোনো ব্যক্তির, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে কোনো শিক্ষকের বা কর্মচারীর তথ্য সহজেই পেতে পাবো আমরা। এবং বিভিন্ন, অর্থাৎ এক একজন শিক্ষার্থীর ক্লাস রেকর্ড বা তার রেজাল্ট, ক্লাস উপস্থিতি, এরকম সব ধরনের ডেটাকে যদি আমরা সংরক্ষণ করি, ডেটার মাধ্যমে রেকর্ড তৈরি হবে এবং অর্থাৎ ফিল্ডের মাধ্যমে রেকর্ড হবে, রেকর্ড দিয়ে টেবিলের মাধ্যমে, ডেটা টেবিলের মাধ্যমে ডেটাবেজ হবে এবং ডেটাবেজগুলো মিলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। এবং এটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং ইউজার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালিত হবে। সেই ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কাজ করা খুব সহজ হবে এবং সহজভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলোর হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরি করা, 1 নাম্বার। 2, ব্যবহারকারী নিয়ন্ত্রণ। 3, নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা। 4, ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন। 5, অপ্রয়োজনীয় ডেটা পাবলিক রেকর্ড বাদ দেওয়া। 6, চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন করা। 7, প্রয়োজনীয় ডেটা পাবলিক রেকর্ড অনুসন্ধান ও ব্যবহার করা। 8, প্রয়োজন অনুযায়ী পুরো ডেটাবেজকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বর্ণানুক্রমিক, সংখ্যানুক্রমিক, পদবি বা উপাধি ভিত্তিক বা অন্য কোনোভাবে বিন্যস্ত করা। 9, রিপোর্ট তৈরি করা ও প্রয়োজনীয় ডেটাবেজের প্রিন্ট নেওয়া। 10, ডেটার নিরাপত্তা বিধান করা। 11, ডেটা সংরক্ষণ করা। যদি আমরা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেটাবেজ তৈরি করি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করলে আমরা এই কাজগুলো করতে হবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলো আমরা এখানে উল্লেখ করলাম এবং সেগুলো সম্পাদন করতে হবে। ডেটার নিরাপত্তা বিধান এবং ডেটা সংরক্ষণ করাও খুবই গুরুত্বপূর্ণ। তো ফিল্ড এবং ডেটার যে পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। ফিল্ড হলো ডেটা টেবিলের কলাম বা শিরোনাম। আমরা যদি ফিল্ড সম্পর্কে একটু বলি বা ব্যাখ্যা করি,
ফিল্ড এবং রেকর্ড। ফিল্ড হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড এক একটা ডেটা টেবিলের কলাম বা শিরোনাম হচ্ছে ফিল্ড। রেকর্ড হচ্ছে সবগুলো কলামের সমন্বিত একটা সারি। যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি বা পার্থক্য আকারে উল্লেখ করি, এবং ফিল্ড, একটা ফিল্ডে একই ধরনের ডেটা থাকে, রেকর্ডের ক্ষেত্রে রেকর্ডে বিভিন্ন ধরনের ডেটা থাকে। রেকর্ডে দেখা যায় যেমন রেকর্ডটা হবে একটা সারি, সারিতে বিভিন্ন ধরনের ডেটা থাকে। ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। একটা ফিল্ডের মাধ্যমে পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। যদি আমরা একটা ফিল্ডের কথা চিন্তা করি যে এটা একটা ফিল্ড, এই ফিল্ড দিয়ে আমরা পরিপূর্ণ তথ্য পাবো না, শুধু একটা ফিল্ড দিয়ে আমরা পরিপূর্ণ তথ্য পাবো না। কিন্তু যদি আমরা বিভিন্ন ধরনের ডেটা সংবলিত একটা সারিকে, একটা সারির মাধ্যমে আমরা পরিপূর্ণ তথ্য পাবো, একজন শিক্ষকের আমরা তথ্য পেয়ে যাব। অনেক সময় আছে যে ফিল্ডের ক্ষেত্রে যদি ভ্যালিডেশন অপশন সেট করা যায়, ভুল ডেটা এন্ট্রি রোধ করা যায়। কিন্তু রেকর্ডের ক্ষেত্রে ভ্যালিডেশন অপশন সেট করা যায় না। ফিল্ডের ক্ষেত্রে যদি ভুল তথ্য হয়, যেমন যদি এখানে আমরা শিক্ষক পরিচিতির জায়গায় কোনো নাম লিখে ফেলি বা এখানে নাম, সেই ক্ষেত্রে আমরা ভ্যালিডেশন অপশন দেওয়া থাকলে এখানে যে ক্রোনোলজি আছে এর বাইরে কোনো তথ্য থাকলে সেটা এখানে ভ্যালিডেশন অপশন থাকলে ভুল ডেটা এন্ট্রি হওয়া থেকে রোধ করা যাবে। এখানে পদবি আছে, শুধু পদবি লেখা যাবে। এখানে জন্ম তারিখ, যোগদানের তারিখ আছে, এখানে তারিখই হবে। এখানে আমরা ভুলক্রমে সেই ধরনের তারিখ লেখার সুযোগ নাই। তো ডেটাবেজের ক্ষেত্রে এটাকে রোধ করা যায়, কিন্তু রেকর্ড ভ্যালিডেশনের অপশন সেট করা যায় না। এভাবে আমরা এদের ডেটা এবং রেকর্ড সম্পর্কে তুলনামূলক আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখানে ডেটা এবং ডেটাবেজ সম্পর্কে আলোচনা করলাম, এছাড়াও ফিল্ড, রেকর্ড, টেবিল সম্পর্কে আলোচনা, এবং কি ফিল্ডের মধ্যে বিভিন্ন, প্রধানত যে 3 প্রকার ফিল্ড রয়েছে সেগুলো প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, এবং এখানে আমরা আলোচনা করলাম ফিল্ড এবং রেকর্ডের তুলনামূলক আলোচনা, এবং প্রাইমারি কি এবং ফরেন কি এর তুলনামূলক আলোচনা সহ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজসমূহ আলোচনা করার মাধ্যমে আমি তোমাদেরকে আজকের ক্লাসে এই বিষয়গুলো উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।